তো আজ আমি কথা বলবো আমাদের বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে যে নিউজটা পাবলিশ হয়েছিল যে বাংলাদেশ নাকি আমাদের কলকাতা যে পোর্ট রয়েছে সেই পোর্টে তারা নাকি মাল পাঠাতে পারবে না। তো সেই হিসাবে তাদের যে বিষয়টা মেনলি দেখেন, বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নম্বর ওয়ান এবং তারা টেক্সটাইল প্রোডাক্টে নম্বর ওয়ান, এবং সেখান থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া বা আউটসাইড কান্ট্রির প্রত্যেক জায়গাতে কিন্তু মাল যায়। এইবার এইখানে দেখা যাচ্ছে যে 2.4 বিলিয়ন টেক্সটাইল অপরচুনিটিস, হাউ বাংলাদেশ ক্রাইসিস কুড বুস্ট ইন্ডিয়ান গ্লোবাল মার্কেট শেয়ার। তাহলে বাংলাদেশে যদি ক্রাইসিস দেখা যায় তবে কি আমাদের ইন্ডিয়ান টেক্সটাইল মার্কেটে বুস্ট আসতে পারে বা ইন্ডিয়ান বাজারে কি তেজি আসতে পারে? তো সেই হিসাবে কথা বলবো কি এমন শেয়ার হতে পারে যে শেয়ারে আমরা নিবেশ করলে আমাদের প্রফিট হতে পারে। এবং দেখেন, বাংলাদেশ মেনলি পাঠাতে পারবে না এমন নয়, বাংলাদেশ পাঠাতে পারবে। তার জন্য তাকে কী করতে হবে? তার জন্য তাকে অনেক রুলস ফলো করতে হবে। তাকে প্রথম চট্টগ্রামে 3 দিন ওয়েট করতে হবে, সেইখান থেকে কলকাতা বন্দরে আসবে। বাট আগে কি হতো, আগে পদ্মা সেতুর ওপর থেকে পট করে কিন্তু ট্রাক হোক বা বিভিন্ন অন্য মালবাহী গাড়িতে পট করে চলে আসতো। সো এখন অনেক ট্যারিফ আমাদের ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের উপর মানে লাগু করেছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা ক্রাইসিস বলতে পারেন যে তাদের মালপত্র কিভাবে আসবে বা সেই হিসাবে। সো আমি এমন কিছু কোম্পানি চুজ করেছি আজকের ভিডিওতে। তো সেই কোম্পানিরা কি করে না, তারা মেনলি ওই বাংলাদেশে যে টেক্সটাইল প্রোডাক্ট অর্থাৎ জামা কাপড়, সেই প্রোডাক্ট কিছু কাঁচামাল তারা প্রডিউস করে এবং তারা এক্সপোর্ট ইম্পোর্ট এবং আমাদের ইন্ডিয়ার ভেতরেও তারা কাজ করে। তো স্টকগুলো ভাবে অ্যানালিসিস করবো, ভালোভাবে দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। দেখেন, আমি হচ্ছে রিভার্সাল ট্রেডার। ওকে, সো রিভার্সাল ট্রেডারের মিনস যখন মুভমেন্ট হয়ে যাবে তারপর যেখান থেকে বাজার রিভার্স করবে সেই হিসাবে আমি কিন্তু প্লে করার চেষ্টা করি। সো প্রথম যে বাংলাদেশের জন্য যে স্টকটা আমি চুজ করেছি, যেটা মেনলি বাংলাদেশ ক্রাইসিসের জন্যই আমি চুজ করা, এবং স্টকটা অনেকে হয়তো জানতে নাও পারে। স্টকটার নাম আমি বলছি। স্টকটার নাম হচ্ছে কিরি ইন্ডাস্ট্রিজ। ওকে, সো কিরি ইন্ডাস্ট্রিজ স্টকটার নাম। সো এই স্টকটা মেনলি চুজ করেছি। ওকে, দেখেন, স্টকটাতে কোনো সেরকম মুভমেন্ট নেই। দেখতেই পাচ্ছেন যে স্টকটা লঞ্চ হয়েছিল 2009 সালে। সেইখান থেকে আপস অ্যান্ড ডাউন করে এবং তারপর থেকে প্রায় এখানে প্রাইস -3 টাকা 10 টাকা চলে গেছিলো। দেখেন স্টকটার চার্ট দেখেন, 3 টাকা চলে গেছিলো, 3 টাকা থেকে উঠে উঠে এসছে 600 টাকাতে। মানে স্টকটা প্রায় মরমর অবস্থা ছিল এবং তারপর থেকে আবার রিকভারি করে। সো এইটা হলো স্টকের অবস্থা, সেরকম কোনো মুভমেন্ট কিন্তু দেয়নি। যেহেতু স্টকটা রিকভারি করেছে, এইবার স্টকে কিন্তু একটা মোমেন্টাম আসতে পারে, সেই হিসাবে স্টকটা বলছি। দেখেন, ভালোভাবে অ্যানালাইসিস করছি স্টকটাকে। ওকে, এবার দেখেন, সো আমি যদি এখানে একটা কাইন্ড অফ বক্স তৈরি করি, দেখেন এই যে একটা বক্স বাজার তৈরি করেছিল এবং এই বক্সের পর কিন্তু বাজার ব্রেকআউট দেয়, এই যে ব্রেকআউটটা, এবং তারপরে কনসলিডেশন জোন ক্রিয়েট করে। সো আমি এখানে একটা লেভেল ড্র করেছি, লেভেলটা এখন মুছে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করবো। দেখেন এইবার এই যে কাইন্ড অফ প্যাটার্ন, এটাকে আমরা পিনাট বলতে পারি। ওকে, কাইন্ড অফ পিনাট বলতে পারি, এবং এই পিনাটের কিন্তু বাজার ব্রেকআউট দিয়েছে। ওকে, একটা স্মল ব্রেকআউট দিয়েছে। এইবার ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট কেন বলছি, কারণ যখন কোনো ব্রেকআউট হয়, একটা যদি স্ট্রং ক্যান্ডেলে হয় সেটা কিন্তু বেশিরভাগ ফলস হয়, বা যদি ছোট্ট ক্যান্ডেলে ব্রেকআউট হয় সেটা কিন্তু সাস্টেনেবল হয়। সো এই স্টকটার ক্ষেত্রে এই পিনাটের যে ব্রেকআউট দিয়েছিল সেই ডিমান্ডটা যদি আমি মেজারমেন্ট করি, সো মেজারমেন্ট যদি আমি করি পিনাটের, দেখেন এইটুক থেকে এইটুক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ব্রেকআউট। সো এই যে লেভেলটা 763, এটা হচ্ছে 50% লেভেল। সো বাজার এখন চলছে 668 টাকা। সো এই যে 88, এই প্রাইসের কাছাকাছি কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে, অর্থাৎ আপনার 70 থেকে 680 ভেতরে আপনি এন্ট্রি নিতে পারেন এই স্টকে। এবং এই স্টকের আমার ফাইনাল যে টার্গেট থাকবে আমার প্রায় 921 পর্যন্ত টার্গেট থাকবে, 921 পর্যন্ত টার্গেট থাকবে। এবং যেটা প্রথম টার্গেট সেটা হচ্ছে আমার 760, আর আমি এন্ট্রি করতে পারি এই সময়। কারণ পিনেটের কি হয় না, প্রথম যে মুভ সেটা না ফলস হয়। ওকে, প্রথম মুভ ফলস হয় এবং তারপর নিচের দিকে আসে, অর্থাৎ কাইন্ড অফ আমি এরকম বলতে চাচ্ছি, প্রথম মুভ ফলস, তারপর আবার নিচে এলো এবং তারপর থেকে আবার কন্টিনিউ করতে পারে। সো আমাদের যে প্রথম মুভটা আমরা ধরবো 760, এটাই কিন্তু এখানে আমরা প্রফিট বুকিং করে নেব। আবার যখন নিচে আসবে, এখানে বেস ক্রিয়েট করবে, তখন থেকে আবার আমরা লং করতে পারি, বা আপনারা হোল্ড করতেও পারেন, বা এখানে পার্ট প্রফিট বুক করতে পারেন, যেইটা ইচ্ছে করতে পারেন। ওকে, সো এইটা হচ্ছে পিনেটের ব্রেকআউট দিতে পারে, এবং এই স্টকটা কিন্তু ব্রেকআউট সিচুয়েশনসে রয়েছে এবং স্টকটার মেনলি চার প্যাটার্ন থেকেও ভালো লাগছে। সো এইটা হচ্ছে আমাদের হাফ ডিমান্ড এবং এটা হচ্ছে ফুল ডিমান্ড। সো হাফ ডিমান্ডে গিয়ে আমরা একটু বুক করব বা ফুলটাই বুক করে নেব, আবার যখন নিচে আসবে এবং এখান থেকে আবার আমরা ধরতে পারি। সো এই স্টকটা কিন্তু
একটা মোমেন্টাম হতে পারে। এর পাশাপাশি আরও স্টক রয়েছে, যেমন হতে পারে গোকুল দাস। ওকে, আমি একটা স্টকের নাম বলে দিচ্ছি, গোকুল দাস এক্সপোর্ট। ওকে, গোকুল দাস এক্সপোর্ট, এই স্টকটা আপনি দেখতে পারেন। এই স্টকটা কিন্তু টেক্সটাইল প্রোডাক্টে কাজ করে। ওকে, তো লেভেল জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন। এরপর যে দুটি স্টকস বলবো, এরপর আসছে যে আয়োনেক্স মাইন্ড। সো দেখেন এই যে স্টকটা না, এই স্টকটার চার্ট প্যাটার্ন কাইন্ড অফ আমাদের অনেকগুলো কনসেপ্টে বলছি। যখন এইখান থেকে প্রথম ডাউনফল স্টার্ট হয় এবং ডাউনফলের পর এখানে কন্টিনিউয়াস যখন মুভমেন্ট হয় এবং এই যে নেক্সট মুভমেন্ট আর এই মুভমেন্ট, এটাই কিন্তু এখানে কনভার্ট হয়ে যায়, মানে সিম্পলি সাপ্লাইটা ডিমান্ডে কনভার্ট হয়ে যায়। সো এই সাপ্লাইটা এখানে ডিমান্ডে যদি কনভার্ট হয়, তো সেম মুভমেন্টটাই কিন্তু আমরা এই উপরের দিকে পাবো। বুঝতে পারছেন তো? মানে এই যে এখানে অনেকগুলো ডাব্লু করেছে এবং এই যে মুভমেন্টটা হবে আর এই যে মুভমেন্টটা, এটা কিন্তু সেম হবে, আমি এটাই বলতে যাচ্ছি। সো আমি যদি এখানে মেজারমেন্ট করি, আমি মেনলি লং টাইম ফ্রেমে মেজারমেন্ট করছি, যদি এইখান থেকে এইটুকু যদি মেজারমেন্ট আমি করি, সো এইটাই এখানে ফুললি কনভার্ট হয়ে যাবে। এবং এখন দেখেন 50% এরিয়ায় চলছে এবং এইখানে আমার টার্গেট ফুল ডিমান্ড পর্যন্ত। সো আমি এখানে ফুল ডিমান্ডের আশা করছি। আপনি এন্ট্রি 185-এর কাছাকাছি নিতে পারেন এবং এসএল রাখতে পারেন এই হায়ার লো অর্থাৎ 174-এর কাছাকাছি, এবং টার্গেট থাকবে আমার এই সুইংয়ের হাই পর্যন্ত অর্থাৎ 214 এবং এরপর 231। ছোট্টখাটো স্টকস এবং অবশ্যই মোমেন্টাম ছোট হবে কারণ স্টকের প্রাইস কম, বাট পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু অনেকটাই মুভমেন্ট। সো এখানে 30 to 40 পয়েন্টস মুভমেন্ট পাওয়া যাচ্ছে, সেই স্টকটাকে দেখতে পারেন। ওকে, প্রাইস কম তো দেখা যেতে পারে। এরপর হচ্ছে 3 নম্বর যে স্টকস, 3 নম্বর স্টকসটাও অনেকদিন ধরে কনস্ট্যান্ট জোন করছে এবং এই স্টকটাও তো মুভমেন্ট নেই। দেখেন স্টকটার প্রাইস দেখেন, যখন স্টকটা লঞ্চ হয় 2022 সালে এবং তারপর থেকে কন্টিনিউয়াস কিন্তু স্টকটা পড়ে যাচ্ছে। এইবার এখন মানে এই সময় এসে স্টকটাতে একটা মোমেন্টাম অর্থাৎ একটা বুলিশ কাইন্ড অফ প্যাটার্ন ফর্ম হয়েছে। আর এটাকে যদি আমি ছোট করি না, সেখানেও কিছু প্যাটার্ন আমি দেখতে পারবো এবং সেই প্যাটার্ন হিসাবে আমি একটু অ্যানালিসিস করে বলে দিই। দেখেন রিভার্সাল ট্রেডারের কাজ হচ্ছে যে পেশেন্সলি ওয়েট করে এবং পারফেক্ট লেভেলের ওয়েট করা। সো যখন এখানে স্টকটা এই মোমেন্টাম করলো, আমি আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি কীভাবে আমরা প্রিভিয়াস যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বেসিসে নতুন স্ট্রাকচারকে আমরা মেজারমেন্ট করতে পারবো। অর্থাৎ বাজার কি করে, একই স্ট্রাকচার বারবার পুনরাবৃত্তি করে। সো সেম স্ট্রাকচারকে ক্যাচ আউট করতে হবে এবং আপনাকে মুভমেন্টটা বুঝতে হবে। সো এই মুভমেন্ট আর এই মুভমেন্ট কিন্তু সেম মুভমেন্ট। ওকে, সো আমি কি করব, এইখান থেকে এইটুক মেজারমেন্ট করবো। প্রথম এইটুক এখান থেকে মাপলাম, সো এইটাকেই আমি এখানে পেস্ট করে দেবো, এই মুভমেন্টটাকেই আমি এখানে পেস্ট করে দেবো। আরেকটা বিষয় লক্ষ্য করার হচ্ছে, যখন এমের হাই যখন এরকম হয় আর ডাব্লুর হাই যখন এরকম হয় না, অর্থাৎ ডাব্লুর এই হাইটা বড় এবং এমের এই হাইটা বড়, তখন কি হয় না, স্ট্রং রিকভারি আসে এবং এখানে কিন্তু ওপরে যে লিকুইডিটি এরিয়া সেটা কিন্তু গ্র্যাব করতে বাজার যায়। সো বাজারে অনেক কনসেপ্ট আছে, অনেক থিওরামস আছে, আপনাকে সিম্পলি থিওরামস আর কনসেপ্টগুলোকে ক্র্যাক করতে হবে। ওকে, সো এটা হচ্ছে বাজারের মেন, যে অনেক কনসেপ্ট আছে। আমি মেনলি যেটা সহজ হয়, যে সমস্ত কনসেপ্ট বারবার ব্যাক টেস্টিং করে রেজাল্ট পাওয়া যায়, সেই সমস্ত কনসেপ্টগুলোকে বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করি। হয়তো ভুল হয়, 10টার মধ্যে 7-8টা ভুল হয়, বাট বেশিরভাগ কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায়। আমার এসএল কম থাকবে, বাট টার্গেট যদি আমার 1:3 বা 1:4 পাওয়া যায়, সেখানে কিন্তু পৌঁছিয়ে যাবে। সো যদি বেশিরভাগ লসেসও আপনি ফেস করেন, যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি হয়, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল থাকতে পারবেন। এটা হচ্ছে মেন বিষয়। ওকে, আচ্ছা, এইবার এইখানে যে মোমেন্টামটা বাজার শুরু করেছে, এবার আমি কি বলি, যে যখন আমরা ফুল মোমেন্টাম অর্থাৎ ফুল ডিমান্ড যখন মাপবো, অবশ্যই তারপর আমরা 50% যে লেভেল সেটাকে আমরা মেপে নেব। সো এইটা হচ্ছে 278। তো এর 50% লেভেল আমি যদি মেজারমেন্ট করি, সো 100 আর কাইন্ড অফ 136-এর মতো এখানে লেভেল আসছে। সো এই লেভেলটা, ওকে, অর্থাৎ 491। সো বাজার 491-এর কাছাকাছি রয়েছে। ওকে, এটা হচ্ছে আমার 50% লেভেল এবং আমার ফুল ডিমান্ড এরিয়া হচ্ছে এইটুক এরিয়া 623-এর কাছাকাছি। এবার আমি লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে আমি গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাব্লু ক্রিয়েট হয়েছে, যেটা আমি বললাম ডাব্লু ক্রিয়েট হয়েছে। সো ডাব্লু যে ক্রিয়েট হয়েছে, সো আমরা দেখেন এখানে একটা স্ট্রং শার্প মুভ পেয়েছি না। সো বাজারকে একটু রিট্রেসমেন্ট করতে দিতে হবে। সো রিট্রেসমেন্ট যদি বাজার করতে আসে, সো সেইখানে আমরা কি করব, দেখেন রিট্রেসমেন্ট লেভেলকে বের করতে হয়। সো প্রথম কি করব, ডাব্লুর নেকলাইন থেকে নিচ পর্যন্ত এইটুক এরিয়া মাপবো এবং এইটুক এরিয়ার যে 50% লেভেল হয়, এইটুক এরিয়ার যে 50% লেভেল হয়, সেইটুকু এরিয়া আমরা এখানে পেস্ট করে দেবো। অর্থাৎ 70 এবং 70-এর 50% এরিয়া হচ্ছে আপনার 35, মানে এই 431, মানে আমার এন্ট্রি থাকবে 425 থেকে 431, এইটুকু আমার এন্ট্রি থাকবে। এবং এইখান থেকে আমরা প্রথম টার্গেট কোথায় রাখবো, 491, এবং এরপর থাকবে আমার
কাইন্ড অফ 550 এবং এরপর থাকবে 630। আর এসএলতে থাকবে SIWতে থাকবে 384 এসএল থাকবে। তো এইরকমভাবে আপনাকে লেভেল ফাইন্ড আউট করতে হবে। সো এইখানে আমার এন্ট্রি থাকলো লং আমার প্রায় 200 মতো এবং এসএল থাকলো দেখেন মাত্র 40-50 পয়েন্টের এসএল। আর টার্গেট দেখেন কত বড়। অবশ্যই টাইমিংস লাগতে পারে, কারণ এই স্ট্রাকচার করতে যেটুকু একটা স্ট্রাকচার যদি আমি এখানে মেজারমেন্ট করি ডেট, দেখেন এখানে কীরকম ডেট মেজারমেন্ট করতে হয়, প্রাইস অ্যান্ড ডেট। সো এইটুক থেকে এইটুক যেদিন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রায় এখানে 1 মাসের বেশি অর্থাৎ 1.5 মাস সময় লাগছে মোমেন্টাম করতে। তো এখানেও সেরকম মোমেন্টাম করতে সময় লাগবে। সো যত সিম্পলি আপনি চার্ট রাখবেন তত ভালো হবে। সো এটা হলো 3টি স্টকস, অবশ্যই ভালোভাবে শুনবেন। আর লেভেলগুলো ভালোভাবে এক্সপ্লেন করলাম স্টকগুলো। ভালো লাগলে লাইক করতে পারেন।